আমার শ্বশুর আমাকে ৮০ কোটি টাকা দিতে চেয়েছিলেন যাতে আমি তার ছেলের জীবন থেকে চলে যাই, কিন্তু তিনি এটা জানতেন না যে আমার গর্ভে বড় হচ্ছে এই বংশের যমজ উত্তরাধিকারী। টেবিলের উপর চেকটা আমার দিকে এগিয়ে দিলেন আমার শ্বশুর। মনে হচ্ছিল তিনি কোনো ভুল সংশোধনের জন্য দাম মেটাচ্ছেন। বরফ শীতল গলায় তিনি বললেন, ৮০ কোটি টাকা এখানে। আজ রাতে আয়ান যখন লন্ডনের ফ্লাইট থেকে নামবে তার আগেই তুমি এই শহর ছেড়ে চলে যাবে। নীল কালিতে লেখা শূন্যগুলোর দিকে তাকিয়ে রইলাম আমি। কতগুলো শূন্য, কত গভীর নীরবতা। আমরা বসেছিলাম গুলশানে সেই বিশাল ডুপ্লেক্স বাড়ির একটা স্টাডি রুমে, যেখানে প্রতিটি আসবাবপত্রের দাম ছিল সাধারণ মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। চৌধুরী সাহেব জানালা পাশেই দাঁড়িয়েছিলেন। ঢাকা শহরের জ্যাম আর ব্যস্ততা দেখা যাচ্ছে। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। তখন তিনি এতটাই শান্ত ছিলেন যেন তিনি কোনো মেয়ের জীবন বেচা কেনা করছেন না, সাধারণ কোনো ব্যবসায়িক চুক্তি করছেন। তারপর তিনি বললেন, রাইসা, তুমি এই পরিবারের যোগ্য নও। আমার ছেলের জন্য ওর সমপর্যায়ের জীবনসঙ্গী প্রয়োজন, কোনো মধ্যবিত্ত স্কুল শিক্ষিকা নয়, যে কিনা ভুল করে আমাদের বংশের নামের প্রেমে পড়ে গেছে। আমি আমার হ্যান্ডব্যাগটা জোরে চেপে ধরলাম। ব্যাগের ভেতরে ছিল সেই ল্যাব রিপোর্টটা, যা আমি কখনো কাউকেই দেখাইনি, এমনকি আয়ান কেউ না। আজ সকালে নিশ্চিত হয়েছি যে গত সপ্তাহ ধরে আমার শরীর যা জানান দিচ্ছিল সেটা সত্যি। আমি মা হতে চলেছি, কিন্তু চৌধুরী সাহেব এটা জানতেন না। আর যদিও জানতেন, হয়তোবা তিনি আরো নিষ্ঠুর হতেন। আমি বললাম, আয়ান আর আমার কথা বলার অধিকার আছে। বৃদ্ধ তখন হাহাকার করে হাসলেন, বললেন, আয়ান সেটাই করবে যা এই বংশের সম্মানের জন্য ভালো হয়, আর সে বরাবর তাই করেছে। অপমানের চেয়েও এই কথাটা আমাকে বেশি কষ্ট দিল, কারণ মনের এক কোণে আমিও জানতাম এটাই সত্যি। আয়ান যখন আমার সাথে একান্তে থাকতো তখন সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার বাবার সামনে দাঁড়ালে সে যেন কোনো অন্য মানুষ হয়ে যেত। একদমই ছোট, একদম নিস্তেজ। যে পুরুষ আড়ালে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সে সবার সামনে আমাকে রক্ষা করার সাহসটুকুও পায় না। টেবিলের উপর ডিভোর্স পেপারটা আগে থেকেই তৈরি ছিল। সেই কাগজ অনুযায়ী সেখানে লেখা ছিল, আমি মেনে নিচ্ছি যে এই বিয়েটা একটা বড় ভুল ছিল। আমি কিছুই দাবি করব না, কোনোদিন ফিরেও আসবো না, এবং চৌধুরী পরিবার থেকে চিরতরে চলে যাব। তারপর তিনি আদেশ দিলেন, সই করো এখানে, নইলে কাল সকালে পুরো ঢাকা শহর জানবে তুমি শুধুমাত্র টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছিলে। এই কথাটা শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়েস এন্ড ভিডিও। আমি তাকে শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, আপনারা কি এইভাবেই শান্তি কেনেন? তিনি বললেন, না, এইভাবেই আমি বড় বড় সমস্যাগুলো আগেই মিটিয়ে ফেলি। না চাইতে আমার হাতটা পেটের উপর চলে গেল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া, তিনি খেয়াল করলেন না। আমি কলমটা তুলে নিলাম, আত্মসমর্পণের জন্য নয়, বরং আমি বুঝতে পেরেছিলাম যে এই আভিজাত্যের খাঁচায় আমার বা আমার সন্তানের জন্য কোনো ভালোবাসাই অবশিষ্ট নেই। বিয়ের পর থেকে এই প্রথম আমি আয়নের অপেক্ষায় থাকা বন্ধ করলাম। আমি সই করে দিলাম। চৌধুরী সাহেব বললেন, আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি চেকটা ভাঁজ করে ব্যাগে রাখলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ থাকাকে পরাজয় মনে করবেন না। সেই বিকেলে আমি সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম, হাতে একটা ছোট সুটকেস, দুটো জামা, আর আমার সার্টিফিকেটগুলো, আর আমার মায়ের একটা বড় ছবি। কেউ আমাকে আটকায়নি। বাড়ির কাছের লোকগুলো মায়াবী চোখে আমার দিকে তাকিয়েছিল। আমার ননদ ফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করেছিল, আর আমার শাশুড়ি নিচে নেমে আসার কোনো প্রয়োজনই মনে করেননি। রাত ৯টায় যখন আয়ন প্রাইভেট জেটে করে দেশে ফিরলেন, তখন আমি বনানীর একটা ক্লিনিক আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি।